কথা হলো, ভারতের আমন্ত্রণে সাড়া দেয়া কি সত্যি আওয়ামী লীগকে সাড়া দেওয়ার মতো বিষয়? ঘটনাক্রম যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তো বলাই যায় প্রশ্ন উঠবে। তাহলে কি প্রধানমন্ত্রীর ভারত সফরে না যাওয়াটা ভালো সিদ্ধান্ত? আমার মনে হয় বিষয়টা এতটা সরল নয়, কারণ কূটনীতির গল্প কখনো এক লাইনে লেখা যায় না। আর বাংলাদেশ ভারতের সমীকরণ তো আরও নয়। এখানে আবেগ আছে, ইতিহাস আছে, স্বার্থ আছে, নির্ভরতা আছে, আবার আছে পুরনো ক্ষত। তাই আগে থেকেই ঘটনা প্রবাহে নজর দেয়া যাক। গণমাধ্যমের খবর অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে আউটরিচ পর্বে যোগ দেওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখন কার্যত নাকচ হয়ে গেছে। এর পেছনে বড় কারণ 5 আগস্টের ঘটনা বোধহয়। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেয় এবং তিনি বাংলাদেশের বর্তমান সরকার এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয়, স্বাভাবিকভাবেই ভারতের প্রতি ঢাকার তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বাংলাদেশ সরকারের প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদের পরপরই বলেছেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবে। দুটো বিষয় একসাথে চলতে পারে না। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল এক ব্রিফিংয়ে বলেছেন, দিল্লি থেকে বাংলাদেশের বৈধ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার দেয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন বা অনুমোদন করে না। আচ্ছা, তাই নাকি? তাহলে প্রশ্নটা হচ্ছে, ভারত যদি সমর্থনই না করে তাহলে একজন সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের আদালত এবং সরকারের দৃষ্টিতে পলাতক এবং যার দলও বর্তমানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ অবস্থায় আছে, তাকে ভারতীয় মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে এই সুযোগ দেওয়া হলো। এটা কেন? ভারত নিশ্চয়ই এর কূটনৈতিক ব্যাখ্যা দিতেই পারে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রশ্নটা তো একেবারে অমূলক নয়। ভারত বিরোধিতা আর নিজের স্বার্থের জায়গা থেকে দিল্লির সঙ্গে হিসেব করা দুটো এক জিনিস নয়। আমরা তো দেখছি কাঁচামরিচ থেকে জ্বালানি, বিভিন্ন জায়গায় ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ এবং নির্ভরতা রয়েছে। এর মানে এও নয় যে বাংলাদেশ পুরোপুরি ভারতের উপরে নির্ভরশীল, বরং দীর্ঘদিন ধরে তৈরি হয়ে যাওয়া একটি আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক ব্যবস্থার অংশ বাংলাদেশ, এটা বলা যায়। ভারত না হয়ে অন্য কোনো দেশও এক্ষেত্রে হতে পারত, এই জায়গাটা নিতে পারত। সুতরাং প্রশ্নটা ভারতের সঙ্গে যোগাযোগ থাকবে কি থাকবে না এটা নয়, প্রশ্ন হলো সেই যোগাযোগের শর্ত কে ঠিক করবে। আর এখানেই আমার মনে হয় বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। ভারত নিশ্চয়ই বিএনপি সরকারের সঙ্গে নতুন করে বোঝাপড়া গড়ে তুলতে চাইবে এবং চাইতেই হবে, কারণ দিল্লির ঢাকার সঙ্গে কাজ করার দরকার আছে। তারা জানে আওয়ামী লীগের সময়ে যে ধরনের রাজনৈতিক সুবিধা তারা পেয়েছে, বিএনপির কাছ থেকে হয়তো একই ধরনের সুবিধা পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের অবস্থানটা কি হবে? আমার মনে হয় বাংলাদেশের অবস্থান হওয়া উচিত খুবই পরিষ্কার। ভারতের সঙ্গে যোগাযোগ থাকবে, কিন্তু আওয়ামী লীগের সময়কার রাজনৈতিক সমীকরণে নয়। অর্থাৎ বাণিজ্য থাকবে, জ্বালানি সহযোগিতাও থাকবে, সীমান্ত নিয়ে আলোচনা চলবে, আঞ্চলিক যোগাযোগও থাকবে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ব্ল্যাঙ্ক চেক নয়, থাকবেই না। যেখানে বাংলাদেশের স্বার্থ আছে, সেখানে সহযোগিতা, যেখানে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে সেখানে না। খুব কঠিনভাবে না বলতে হবে। একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্র বন্ধুত্ব করবে, কিন্তু বন্ধুত্বের মানে এই নয় স্বার্থ বন্ধক রাখবে। ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেই সেটাকে জাতীয়তাবাদ, আর ভারতের সঙ্গে কথা বললেই সেটাকে আপোষ হিসেবে ধরে নেওয়া হবে। দুটোই ভুল। একটা রাক্ষসের বিরুদ্ধে সংগ্রাম চলতেই পারে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে প্রয়োজনীয় বোঝাপড়ার জায়গাগুলো ভুলে গেলেও কিন্তু চলবে না। আবার প্রয়োজনে কথা বলতে গিয়ে প্রতিবেশীকে সবসময় খুশি রাখার রাজনীতিও করা যাবে না। আওয়ামী লীগ সরকারের সময়
বড় ব্যর্থতাগুলোর একটি যদি হয় দিল্লির সঙ্গে একতরফা সুবিধা দেওয়ার অভিযোগ, তাহলে বিএনপির কাজ হবে এর বিপরীত হিসেবে নিজেদেরকে প্রমাণ করা। ভারতের সঙ্গে কথা বলা যায়, কিন্তু ভারতের রাজনৈতিক পছন্দের সরকার না হয়েও ভারতের সঙ্গে বাণিজ্য করা যায়, কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান বিসর্জন না দিয়েও দিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখা যায়, কিন্তু প্রতিটা বিষয়ই তাদের মন রক্ষা করে নয়। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, খুব ভালোভাবে মনে রাখা দরকার। খালেদা জিয়ার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সমীকরণ সব সময় মসৃণ ছিল তা কিন্তু নয়। তিনি মানে খালেদা জিয়া যাদের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের সঙ্গে বাংলাদেশের নানা অসাম্য অভিযোগের কথা তুলে ধরেছিলেন, দিল্লি তাতে খুশি হয়নি, কিন্তু দুই দেশের রাষ্ট্রীয় যোগাযোগ তাতেও বন্ধ হয়ে যায়নি। বরং 2001 সালে বিএনপি সরকার যখন আবারও ক্ষমতায় আসে, তখন বাণিজ্য চলেছে, যোগাযোগও চলেছে, সীমান্ত নিয়ে আলোচনা হয়েছে, নানা বিষয়ে টানাপোড়েনের মধ্যেও রাষ্ট্রীয় কাজকর্ম চলেছে। অর্থাৎ ভারতকে বন্ধু অথবা শত্রু এই দুটো বাক্সে ঢুকিয়ে দিলে কিন্তু হয় না, রাষ্ট্রনীতি হয় না। নিজেদের স্বার্থ বুঝে অন্যের সঙ্গে হিসেব করান। ভারতের সাবেক হাই কমিশনার বিভা গাঙ্গুলি এই 2 দিন আগেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভারতের বিরুদ্ধে সমস্যার দায় চাপানোর প্রবণতা নিয়ে কি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন মানে সেটা একটা আস্থার সংকটের কথা তিনি বলেছেন। কথাটা পুরোপুরি সত্য এটা আমি মনে করি না, আংশিক সত্য, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যর্থতা, প্রতিহিংসা, ক্ষমতার লড়াই এসবের দায় যেন ভারতের ঘাড়ে না চাপিয়ে নিজেরা সুযোগ তৈরি করে। কিন্তু ভারতের এটাও বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ ভারতের বড় ভাই বা দাদার সুলভ আচরণ পছন্দ করে না। এটা কোনো একটা দলের বক্তব্য নয়, দেশের রাজনৈতিক বাস্তবতায় বহু বছর ধরে এই অনুভূতি তৈরি হয়েছে। সীমান্তে হত্যা, পানি বন্টন, বাণিজ্য ঘাটতি, অসম চুক্তির অভিযোগ, এসব দিয়ে মানুষের ক্ষোভ আছে, খুব ক্ষোভ আছে। ফলে ভারত যদি সত্যি নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে কাজ করতে চায়, তাহলে শুধু আমরা বাংলাদেশের সঙ্গে ভালো বোঝাপড়া চাই বললেই হবে না, আচরণেও তার প্রমাণ দিতে হবে। আজ প্রধানমন্ত্রী এবং ভারতের হাই কমিশনারের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যে ব্রিফ করেছেন, সেখানে তিনি বলেছেন বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে ভারত কিছু করবে না এমন আশ্বাস দিয়েছে দিল্লি। আচ্ছা, খুব ভালো কথা। রাষ্ট্রের ক্ষেত্রে আশ্বাসের একটা মূল্য নিশ্চয়ই আছে, আমরাও আপাতত এইটুকু আস্থা রাখি। কিন্তু ইতিহাসের দিকে তাকালে শুধু কথায় এটি ভরসা আমি পাচ্ছি না, কারণ আস্থার সংকটটা একদিনে কিন্তু তৈরি হয়নি। দিল্লি যদি বলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, তাহলে সেটার প্রমাণ দিতে হবে তাদের আচরণে। তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে এটাকে আমি ভারত বিরোধী সিদ্ধান্ত বলবো না, বরং এটাকে একটা রাজনৈতিক বার্তা হিসাবে দেখাই যায়। বাংলাদেশের আপত্তিকে উপেক্ষা করে শেখ হাসিনাকে ব্যবহার করা হলে ঢাকা সব কিছু স্বাভাবিক ধরে নেবে না। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, কূটনীতিতে দরজা বন্ধ করে দেয়া কোনো স্থায়ী সমাধান নয়। কিন্তু আজ যাব না, কাল নিশ্চয় যেতে হবে। আমার কাছে আসল প্রশ্ন তারেক রহমান দিল্লি সফরে গেলেন কি গেলেন না তা নয়, আসল প্রশ্ন হলো তিনি গেলে কোন শর্তে যেতেন, আর না গেলে তার রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তাটা আসলে কি। বাংলাদেশের নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় সুযোগ হলো একটি নতুন ভারসাম্য তৈরি করা। আওয়ামী লীগের মতো দিল্লি নির্ভর রাজনীতি নয়, আবার অকারণে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার রাজনীতিও নয়। সিদ্ধান্ত হবে বাংলাদেশের স্বার্থে, যেখানে ভারত সহযোগী, যেখানে সহযোগিতা, সেখানে ভারত প্রতিপক্ষের মতো আচরণ করবে তা হবে না। যেখানে রাষ্ট্রীয়ভাবে শক্ত অবস্থান আমাদের নিতে হবে। আর ভারত যদি সত্যি নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে এগুতে চায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি বাংলাদেশের সরকারকে শুধু প্রয়োজনের কারণে মেনে নেবে, নাকি বাংলাদেশের জনগণের রাজনৈতিক পছন্দকেও সম্মান করবে। কারণ আওয়ামী লীগের সময় সেই পুরনো সমীকরণ আর নেই, বাংলাদেশ বদলে গেছে, ঢাকার রাজনীতিও বদলেছে। দিল্লির যদি সেই পরিবর্তন বুঝতে সময় লাগে, তাহলে সমস্যাটা বাংলাদেশের নয়, ভারতের। আর শেখ হাসিনার কথা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ভেঙে দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না।
দরকার সেটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে দরজা খোলা রাখা জরুরি, কিন্তু সেই দরজার চাবিটা কার হাতে থাকবে সেটাই এখন আসল প্রশ্ন।